এই যে রিভিউ করার জন্য এত এত স্মার্টফোন যে আমাদের কাছে আসে, এই স্মার্টফোনগুলো আমরা পরে কি করি? সেগুলো কি রেখে দেই নাকি বিক্রি করে দেই? আবার বাংলাদেশে কেন ওপোর নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে না? আবার আমাকে বলতে শুনেছেন কম দামি মেমোরি কার্ড ব্যবহার করলে ফোন স্লো হয়ে যায়। তাহলে আমরা কিভাবে অনলাইন থেকে ভালো মেমোরি কার্ড কিনতে পারি? হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিও, প্রশ্ন উত্তর পর্ব। আজকে আমার নতুন একটা পর্ব। আপনাদের গতকালকে ভিডিওতে অনেক অনেক প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দিতে যাচ্ছি আজকের ভিডিওতে। ইন্টারেস্টিং অনেক উত্তর পাবেন, হয়তো আপনার কমেন্টটাও পড়তে পারি। কমেন্টে যাওয়ার আগে বলে দিই, গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করছিলেন, কমেন্ট সেকশনে গিয়ে অনেকের উত্তর কিন্তু অলরেডি আমি দিয়ে ফেলছি, আর বেশ কিছু কমেন্ট আমাদের হাতেও আছে। চলুন পড়া যাক। প্রথম কমেন্টটি ইউজার সামথিং, ভাইয়ার নামটা নেই এখানে। উনি লিখছেন, ভাইয়া জাইরোস্কোপ সেন্সরের কাজ কি জানাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ভিডিওতে আমাকে নিশ্চয়ই বলতে শুনবেন এই ফোনটা জাইরোস্কোপ সেন্সরটি নেই, খুবই দুঃখজনক বিষয়। জাইরোস্কোপ সেন্সরের কাজ কি, কেন আমাদের লাগে, তাই তো? অনেক সময় দেখবেন অনেকে গেমিং করে না, গেমিং করতে গিয়ে বিশেষ করে রেসিং গেম অথবা পাবজির ক্ষেত্রে হতে পারে, আপনি ফোনটা মানে হাত দিয়ে এভাবে কন্ট্রোল না করে জাস্ট আঁকা বাঁকা করছেন, গাড়িটা ঠিক সেভাবে চলছে। আপনি গাড়িটা নিতে চাচ্ছেন বা দিয়ে, জাস্ট ফোনটা এভাবে কাত করে ফেললে ও বা দিকে চলে যাবে, ডান দিকে কাত করলে ডান দিকে চলে যাবে। পাবজির ক্ষেত্রেও বিষয়টা সেম। তো এই কাজটা কিন্তু ওই জাইরোস্কোপ সেন্সরটাই করে। যদি এই সেন্সর আপনার ফোনে না থাকে, আপনি একটা রেসিং গেম খেলছেন, অটোমেটিক সে কিন্তু এভাবে কাত করলেও গাড়িটা ওদিকে আর যাবে না, কারণ ওই সেন্সরই তো নেই আপনার ফোনে। আবার অনেক ফোনে থাকে, কম দামি জাইরোস্কোপ থাকে, খুব একটা মানে ফাস্ট রেজাল্ট দেয় না, খুব ডিলে কাজ করে আর কি। তো আমার মনে হয় জাইরোস্কোপ সেন্সরটা এখনকার দিনে 10,000 টাকার উপরের যে কোনো স্মার্টফোনে অবশ্যই থাকা উচিত। এই সেন্সরটা যে শুধুমাত্র গেমিংয়ে কাজে লাগবে এমন না, কিন্তু এইটা আপনার অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কাজে লাগবে, ডে টু ডে লাইফে ইউজেসেও প্রয়োজন আছে, সুতরাং এটা থাকা উচিত। পরের কমেন্টটাও বেশ গুরুত্বপূর্ণ, তবে ভাইয়ের নামটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। উনি লিখছেন, আইআর ব্লাস্টার এবং এনএফসি এই দুইটার কাজ কি একটু বোঝাই বলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুইটাই প্রয়োজনীয়। আইআর ব্লাস্টার সেন্সরটা সাধারণত স্মার্টফোনের এই যে উপরের পোর্শনে থাকে, যেটা দেখা যায়, এই যে এই ফোনটাতে আছে, এই যে এখানে দেখা যায়। আর এনএফসি ওটা দেখার জিনিস না, ওটা ভিতরে থাকবে, ওটা দেখবেন না, বাট ওটা কাজ করবে। আইআর ব্লাস্টার সেন্সর এইটা সাধারণত থাকে রিমোটে। এই যে দেখেন, এই যে রিমোটটা, এই যে দেখা যায় এখানে একটা সেন্সর আছে। এই সেন্সরেরই ছোট্ট সাইজটা হচ্ছে স্মার্টফোনের এখানে দেওয়া থাকে। তো এই রিমোট দিয়ে আপনি কি করেন? এসি কন্ট্রোল করেন। আপনি তখন চাইলে আপনার ফোন দিয়েও এসি কন্ট্রোল নিতে পারবেন। আবার ধরেন আপনি টিভির কন্ট্রোল নিতে চান, সেটাও নিতে পারবেন তখন এই ফোন দিয়ে। এই হচ্ছে আইআর ব্লাস্টারের ব্যাপার স্যাপার। এরপরে যদি আমরা যাই এনএফসির কাছে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা মূলত ব্লুটুথের মতো একটা টেকনোলজি, যেটার ব্যবহার বাংলাদেশে খুব একটা নেই বললেই চলে। তবে বাইরের কান্ট্রিতে, আউট কান্ট্রিতে এনএফসির ব্যবহার মারাত্মক রকম এবং খুব বেশি ব্যবহার হয় সে সমস্ত জায়গায়। যেমন লাইক এই মুহূর্তে আমরা যে এমআরটি পাসের যে কার্ড নেই না মেট্রো রেলে, ওখানে কিন্তু এনএফসি কার্ড রয়েছে না, তো ওরকম আর কি। এনএফসির মাধ্যমে আপনি ফোন টু ফোন কানেক্ট করতে পারছেন বা অন্য ডিভাইসের সাথেও কানেক্ট করা সম্ভব। মোহাম্মদ হাসান সৌরভ ভাই লিখছেন, ইউজড হিসাবে স্যামসাং গ্যালাক্সি S21 FE কেমন হবে 2024-এ? আসলে কি এই ধরনের কমেন্ট যারা করেন ইউজড ফোন নিয়ে বিশেষ করে, এটাও মেনশন করে দিবেন যে ফোনটার কারেন্টলি প্রাইস কত টাকা দিয়ে আপনি কিনছেন। আদারওয়াইজ কিন্তু আমরাও বুঝতে পারি না আসলে এটার ভ্যালুটা এখন ঠিক আছে কিনা। তো যদি মোটামুটি একটা ভালো প্রাইস পয়েন্টে পান তাহলে নেওয়া যায়, তবে মনে রাখবেন এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু কম পাবেন এখন। এমনিতে প্রথম দিকেই বেশ কিছুটা ব্যাটারি ব্যাকআপ আমার কাছে কম মনে হইতো পার্সোনালি, আমি নিজে এটা দীর্ঘদিন ব্যবহার করেছি, কিন্তু ফোন হিসেবে যথেষ্ট ভালো। বাট আমার মনে হয় এই সময় কিনলে ব্যাটারি নিয়ে আপনি একটু ভুগবেন। মোহাম্মদ হোসেন আলী, স্যাম ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে ইউনি এসওসির প্রসেসর কতটা শক্তিশালী এবং এটা কোন দেশের তৈরি করে? আবার হুয়াওয়ে কিরিন প্রসেসর কতটা শক্তিশালী? আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম গাফুরগাঁও। শেষ থেকে যদি শুরু করি, কিরিনের প্রসেসর একসময় বেশ জনপ্রিয় ছিল। যখন বাংলাদেশে হুয়াওয়ের ফোন পাওয়া যেত তখন আমরা দেখতাম। আর এখনকার সময় দাঁড়িয়ে আসলে ফোনেই তো নাই, তো কিরিন প্রসেসর পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তবে যদি কম্পেয়ার করেন বর্তমান সময়ের মিডিয়াটেক ডাইমেনসিটির সাথে আর স্ন্যাপড্রাগনের সাথে, তাহলে এটা তাদের থেকে কিছুটা পিছিয়ে থাকছে। এমনিতে মোটামুটি ভালোই। আর ইউনি এসওসির কথা বলছিলেন, ইউনি এসওসি শুরুর দিকে বেশ ভালো রেজাল্টই দেয়, কিন্তু আস্তে আস্তে পারফরমেন্স বেশ কিছুটা ড্রপ করে। সেটা 6-7 মাস পরে গিয়ে বা আরেকটু পরে গিয়ে পারফরমেন্স অনেকটাই ড্রপ করে ফেলে। এই প্রবলেমটা আগে দেখতাম আমরা মিডিয়াটেকের প্রসেসরে, বাট মিডিয়াটেক কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন বেশ স্টেবল একটা পারফরমেন্স দিচ্ছে দীর্ঘদিন যাবত। বাট ইউনি এসওসির মনে হয় ওই জায়গায় যেতে সময় লাগবে। আরও একটা সমস্যা হলো ইউনি এসওসির প্রসেসরগুলো একটু ওই যে মানে আগেকার টেকনোলজিতে তৈরি হয়। মানে এখনকার সময় তো আমরা দেখি সবই মোটামুটি 4nm ফেব্রিকেশনে চলে আসছে, সেখানে ইউনি এসওসিরগুলো এখনও 12nm 28nmও পাওয়া যায়। সুতরাং ওগুলো বেশি ব্যাটারি বার্ন করে, একটু গরমও হয়। আর প্রশ্ন করছিলেন এটা কোন দেশি? এটা অবশ্যই চাইনিজ কোম্পানির এবং সাংহাইয়ে হচ্ছে ওদের হেডকোয়ার্টার আর কি। ডার্ক র্যাবিট 007, ভাইয়া ঈদ তো এসে পড়ছে, অনেকেই তো বোনাস বেতন পেয়ে চিন্তা ভাবনা করে একটা ফোন নেওয়ার, তেমনি 25,000 থেকে 30,000-এর মধ্যে ক্যামেরা প্লাস গেমিং অ্যান্ড বেস্ট ফোন কোনটা হবে একটু জানাবেন প্লিজ। এরকম প্রাইস পয়েন্টে একটা স্মার্টফোন না বেশ কয়েকটা স্মার্টফোনের নিয়েই আপনাদের একটা সাজেশন দেওয়া উচিত, তাই খুব শীঘ্রই
25 থেকে 30 হাজার টাকা প্রাইস পয়েন্টে টপ 5-এর একটা ভিডিও আসছে। মোরসালিন ভাই জানতে চেয়েছেন, ভাই আমার ফোনে কয়েকদিন পর পর স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের মেসেজ আসে, কিন্তু নিবন্ধন হয়েছে কিনা কিভাবে জানবো? ভাই জানাটানো দরকার নেই, এই মেসেজ যেহেতু আসতে থাকুক। এটা আমি দেখেছি, জানতে চাইলেও অনেক সময় ফিরতি মেসেজ আসে না। আমরা কয়েকদিন আগে ট্রাই করছিলাম, হয়তো একটা ভিডিওতে শেয়ারও করছিলাম আর কি। তো প্যারা নেন না তো। সাজাদ ভাই লিখছেন, Redmi Note 13 Pro 5G ইন্টারন্যাশনাল কিনেছি গতকাল, চার্জ ব্যাকআপ ভালো পাচ্ছি না একদমই, কিছুদিন গেলে কি ঠিক হয়ে যাবে? আশা করি উত্তর পাবো। ব্যাটারি তো বেশ বড় সরই, বাট ব্যাকআপ ভালো না, এই তো একটা সমস্যা। কারণ রেডমির ফোন বা শাওমির ফোনগুলোতে এই ধরনের সমস্যা আমরা দেখি অনেক সময়, যে আপডেট দেওয়ার পরে ব্যাটারি ব্যাকআপ কমে যায়, আবার পরবর্তী আপডেট আসলে অনেক সময় ঠিক হতে পারে। এখন ভাই কয়েকদিন ওয়েট করে দেখুন, মাত্রই তো কিনলেন, ওয়েট করে দেখুন, যদি নেক্সট আপডেটে গিয়ে ঠিক হয় তাহলে তো আপনার ভাগ্য ভালো, আর ঠিক না হলে ওয়ারেন্টি সার্ভিস নেওয়ার ট্রাই করুন। সারওয়ার হোসেন লিখছেন, বর্তমানে বাংলাদেশে 5G ডিভাইসের আদৌ কি প্রয়োজনীয়তা আছে কিনা? 5G মোবাইল ফোন কেনার সুবিধা এবং অসুবিধা কি? 5G ফোন কিনে এই মুহূর্তে আপনি তেমন কোনো সুবিধাই ভোগ করতে পারবেন না বাংলাদেশ থেকে। তবে কিনলে সুবিধা এটাই, যদি ধরেন আগামী বছর গিয়ে 5G চালু হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার হাতের ডিভাইসটা যদি ওটা ব্যবহার করেন আদৌ 1 বছর, তখন গিয়ে সেটা কাজে লাগবে আর কি, এটাই। তবে এই মুহূর্তে 5G ফোন কেনার জন্যই, যে ধরুন আপনার যদি এরকম টাকা থাকে যে আগামী 1-1.5 বছর আমি ফোন ব্যবহার করবো, এরপর অবশ্যই চেঞ্জ করবো, তাহলে এই মুহূর্তে একদম বেশি টাকা দিয়ে যে 5G ফোন নিতেই হবে এমন কোনো প্রয়োজনীয়তা আমি মনে হয় দেখি না। নয়ন ইসলাম, স্যাম ভাই আমরা দামি ফোনে অ্যান্ড্রয়েড আপডেট পাই 3 থেকে 4 বছর, কিন্তু কম দামি ফোনে কেন পাই না? ওই যে এই কারণেই ওটা দামি ফোন, আর কম দামি হওয়ার ফলেই ওটাতে আপনি পাচ্ছেন না, এই তো হিসাবে এরকমই। দেখুন, দামি ফোনে তো দামি দামি জিনিসপত্র দিতে হবে। এখন এটা তো একটা ফোন, এটা দিয়ে আমরা কি করছি, ছবি তুলতে পারছি, রেগুলার কাজ বাজ করছি, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়, যে কাজগুলো আপনি কম দামি ফোনেও করতে পারবেন, কিন্তু সেখানে হয়তো অত মানে প্রিমিয়াম ভাবে পাবেন না বা অত কোয়ালিটিফুল পাবেন না। সো এর পাশাপাশি আর কি দেওয়া যায় দাম বেশি নেওয়ার জন্য? সেজন্যই কিন্তু আমরা এখানে আপডেটগুলোও পাচ্ছি। কম দামি ফোনে যদি ওই আপডেটের বিষয় দিতে চায় কোম্পানি, তখন দাম কিন্তু কিছুটা বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক ভাইয়া। তবে আমার মনে হয় মিনিমাম 1 থেকে 2 বছরের একটা আপডেট দেওয়া উচিত, মেজর আপডেট, যেগুলো অনেক কোম্পানি দেয় না। হাবিব ভাই লিখছেন, এই সময় কি আইফোন 7 প্লাস কেনা ঠিক হবে? আমার মনে হয় একদমই যুক্তিসঙ্গত না। ফার্স্ট অফ অল ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না, আবার নেক্সট আপডেটগুলোও পাবেন না, সুতরাং না নেওয়াই উচিত। হাসিবুর রহমান ভাই, আপনি অনেক ভিডিওতে SMS গ্যাজেট রিকমেন্ড করেন, ওনাদের প্রোডাক্ট কি 100% অথেন্টিক? আর এই মুহূর্তে S22 আলট্রা কেনা কি ঠিক হবে? আর আইফোন নিব, বাজেট 75K। দেখুন, এখানে কিন্তু আপনি একটা শপের কথা উল্লেখ করছেন, আই মিন SMS গ্যাজেটের কথা বলছেন। তবে আমরা শুধুমাত্র SMS গ্যাজেটের সাথে কাজ করছি এমন না, এর বাইরেও অন্য শপের সাথেও কাজ করছি। কারণ আমরা যখন কোনো একটা শপের সাথে হোক বা কোনো একটা ব্র্যান্ডের সাথে কাজ করি, তখন লাইবিলিটি কিন্তু আমাদের উপরেও চলে আসে। তো এটুকু শিওর থাকুন, আমাদের স্পন্সর্ড বা যাদের আমরা কাজ করি, এরা কখনোই আপনার সাথে ফ্রড করবে না। আর যদি করেও, তাহলে ভাই আমরা অ্যাটলিস্ট আছি, মানে বলার মতো একটা জায়গা পাবেন, সেটা নিয়ে আমরা কিছু করতে পারবো আপনার জন্য। সো একদম নিশ্চিন্তে আমরা যাদের ভিডিও দিচ্ছি তাদের থেকে আপনি অবশ্যই কিনতে পারেন। তবে এই ক্ষেত্রে এটাও মনে রাখবেন, অনেকেই আমাদের ভিডিও চুরি করে নিয়ে, মানে আমরা ফেসবুকে ভিডিও দিচ্ছি, সেই ভিডিও চুরি করে নিয়ে স্পন্সরের পার্টটুকু বাদ দিয়ে ফেসবুকে বুস্ট করে জিনিসপত্র সেল করে, এবং সেল করে কি ওইটার কপি, ক্লোন, এবং আপনারা কিনে অনেকেই তখন বকাঝকা করেন আমাদের। তা আমাদের চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনি শিওর থাকুন অথেন্টিক জিনিস পাচ্ছেন। কিন্তু অন্য জায়গা থেকে যদি দেখেন, যারা চুরি করে নিয়ে এই কাজগুলো করে, তাদের কথা ভাই আর কি বলবো। আর হ্যাঁ, যে ফোন আপনি কেনার চিন্তা ভাবনা করছিলেন, চাইলে কিনতে পারেন, সমস্যা নেই। মশিউর রহমান ভাই, আপনি বলছিলেন যে কম দামি মেমোরি কার্ড ব্যবহার করলে নাকি ফোন স্লো হয়ে যায়, আর ভালো সব জায়গায় অ্যাভেলেবেল নাই, তো অনলাইনে কোথায় ভালো অরিজিনাল মেমোরি কার্ড পাবো? আশা করি রিপ্লাই দিবেন আপনার নার্সেন্দি। ওকে, ওনার প্রশ্ন ছিল এটাই যে ভালো মানের মেমোরি কার্ড কিনবে অনলাইন থেকে কিনলে কোন জায়গা থেকে নিতে পারে। দেখুন, বাংলাদেশে ক্যামেরার জন্য যেমন ক্যামেরা ওয়ার্ল্ড রয়েছে, তারপরে রয়েছে কি ওই যে আমরা সাধারণত কিনি ডিজিটাল শপ থেকে আমাদের ক্যামেরা ট্যামেরা সব গিয়ার্সগুলো, তো ওরা কিন্তু অনলাইনেও আপনাকে সার্ভিস দিবে। তো ওদের সাথে আপনারা একটু যোগাযোগ রাখতে পারেন, ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে ওদের থেকে যদি কিনেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। বড় বড় যে ক্যামেরা শপগুলো রয়েছে, যেগুলোর কথা মাঝে মাঝে আমরা রিকমেন্ড করি, এবং কেনার সময় যদি বলেন ভাই আমি স্যাম ভাইয়ের সাবস্ক্রাইবার, সো আশা করছি তারা আপনাদের সাথে কোনো ধরনের উল্টাপাল্টা করবে না। আসাদ আহমেদ ভাই, এখন তো প্রায় সব দামি বা কম দামি মোবাইল 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, দামি ফোনের 50 মেগাপিক্সেল আর কম দামি ফোনের 50 মেগাপিক্সেলের মাঝে কি কোনো পার্থক্য আছে? আশা করি আনসার পাবো। পার্থক্য কি? বিশাল বড় পার্থক্য আছে। দেখুন, আইফোন জাস্ট এই 2টা জেনারেশন হলো 48 মেগাপিক্সেল আসছে, এর আগে কত দিত? 12 মেগাপিক্সেল। প্রত্যেকটা ক্যামেরা ছিল ওদের 12 মেগাপিক্সেল। তারপরেও স্টিল ওয়ার্ল্ডের সেরা ক্যামেরা ফোনের মানে লিস্টের মধ্যে থাকতো, টপ 5 এর মধ্যে থাকতো আর কি, এরকম না? সুতরাং এটাই মেগাপিক্সেল যে কাজটা করে, ছবির সাইজটাকে বড় করা যায়, রেজুলেশন বেশি আসবে, ছবির কোয়ালিটি, শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ, প্রসেস, কালার, এই কাজগুলো কিন্তু ওই মেগাপিক্সেল দিতে পারবে না। সেগুলোর জন্য ভালো প্রসেসিং ক্ষমতা থাকতে হবে, সফটওয়্যার অপটিমাইজেশনের ব্যাপার আছে, এবং ভালো সেন্সর এবং সামনে যে লেন্সটা ব্যবহার হয় সেটারও একটা বিষয় আছে। এখনকার দিনে দামি দামি ফোনগুলোতে দেখবেন লেন্সে হেভি কোটিং দেওয়া থাকে, লাইক টিএসআর কোটিং থাকতে পারে, জাইসেল লেন্স থাকতে পারে, এই ধরনের বিষয়। তো এই সমস্ত কিছু মিলেই একটা ক্যামেরার
কোয়ালিটি ভালো হয়। মেগাপিক্সেল ডাজেন্ট ম্যাটার, এগুলো দেখে কিনবেন না, এগুলো জাস্ট এ গিমিক। আপনি আমি সবসময় বড় বড় দেখলে পরে কিনতে চাই, নো, বড় জিনিস সবসময় ভালো হয় না ব্রো। কোয়ালিটি দেখতে হবে আর কি, এটাই। সো দামি ফোনের 50 মেগাপিক্সেল আর কম দামি ফোনের 50 মেগাপিক্সেলের মাঝে একদম আকাশ রাত তফাৎ থাকতে পারে, শুধু মিল থাকতে পারে রেজুলেশনে। বাপ্পি ভাই লিখছেন, ইদানিং সব ব্র্যান্ডের নতুন ফোন বাংলাদেশে দেখা গেলেও ওপো ব্র্যান্ডের নতুন ফোন কেন দেখা যাচ্ছে না? প্রশ্ন তো আমারও তাই। আমি কয়েকদিন আগে এই প্রশ্ন ওপোকে করছিলাম যে কি ঘটনা, ফোন টোন লঞ্চ করছেন না কেন, এদিকে নতুন কিছু নিয়ে আসবেন? বলো না, ঈদে ওদের নতুন ফোন আসছে না, তবে ঈদের পরে ওদের নতুন ফোন আসতে যাচ্ছে, এমনটা শুনলাম কিছুদিন পরেই আর কি। বাট ঈদের আগে আপনারা পাচ্ছেন না ওপোর নতুন ফোন। আর ওপোর আনঅফিশিয়াল ফোনগুলো বাংলাদেশে আসে না, কারণ ওপোর ফোনগুলো আনঅফিশিয়ালি বাংলাদেশে আমার মনে হয় না যে মানুষজনের খুব একটা ইন্টারেস্ট থাকবে, প্লাস দামটাও অত সুন্দর প্রাইসিংয়ে পাবেন না আনঅফিশিয়াল হলেও। তামান্না খানম, আপনি যে এত ফোন পান তা কি তাদের দিয়ে দেন না আপনি রেখে দেন? আচ্ছা, এই যে এত এত ফোন আমার সামনে থাকে, প্রত্যেক দিনেই রিভিউ দেখেন বা মাসে অন্তত আপনারা মোটামুটি 15 থেকে 20টা ফোনের রিভিউ পান, তো এতগুলো ফোন আমি কি করি? এতগুলো ফোন দিয়ে তো আমার ঘরেই ভরে যাওয়ার কথা, তাই তো? এই ফোনগুলো আমাদের কাছে রিভিউ ইউনিট হিসেবে আসে, আমরা রিভিউ করি, আফটার রিভিউ হয়তো কোনোটা 2 মাস 3 মাস পরে থাকে, এরপরে আবার ওদের কাছে চলে যায়। এই হচ্ছে বিষয় ভাইয়া। তো এই ফোনগুলো আমাদের কাছে আসলে থাকে না। হ্যাঁ, মাঝে মধ্যে ঈদটিতে 2-1টা ফোন আমাদের গিফট থাকে, ওই গিফট থাকলে তো আবার আপনাদের গিভঅ্যাওয়ে করে দেই, এগুলাই, এর বাইরে আর কিছুই হয় না। তো অনেক কমেন্টের উত্তর দিয়ে ফেললাম, আর অবশ্যই বেশ কিছু কমেন্টের উত্তর কিন্তু আমরা কমেন্ট সেকশনে গিয়েও দিয়েছি, আজকে আবারও দেবো রাতে। সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।